1 ঘন্টা 25 মিনিট ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন। এটা তার 9তম বাজেট পেশ। তিনি প্রথমেই একটা আভাস দিয়েছিলেন এই বাজেট হবে সংস্কারমূলক বাজেট, মানে সংস্কার এক্সপ্রেস হিসাবে তিনি একটা অভিহিত করেছিলেন। তা এই 1 ঘন্টা 25 মিনিট বাজেট পেশ করলেন তা সেখানে কতটা সংস্কারমূলক বাজেটের দিশা দেখাতে পারলেন, বা আমাদের যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল এই বাজেট থেকে, সেই বাজেটের কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন তিনি, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং যেটা বিষয় যে এবারে মানে বাংলায়, বিশেষ করে বাংলার মানুষের কাছে একটা বিপুল প্রত্যাশা ছিল, যেহেতু ভোটমুখী রাজ্য, সেখানে কেন্দ্রীয় সরকার কিছু একটা ভেবে থাকতে পারে, কিছু উপহার দিতে পারে, সেই বিষয় নিয়েও কিছু কি তিনি দিশা দেখালেন সেই নিয়েও আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের প্রফেসর ডক্টর স্বপ্নেন্দু ব্যানার্জি। আপনাকে TV9 বাংলা ডিজিটালে স্বাগত। আজকে এই 1 ঘন্টা 25 মিনিট যে নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন, সেখানে ওভারঅল তিনি কোন কোন পয়েন্টের ওপর ফোকাস করলেন? দেখুন, বাজেট আপনি যেটা বললেন 1 ঘন্টা 25 মিনিটের ওনার ওভারঅল বাজেট স্পিচ ছিল। এই স্পিচের মোটামুটি প্রথম 1 ঘন্টা রাফলি, মানে নর্মালি ওনার বাজেট স্পিচে দুটো পার্ট থাকে। ফার্স্টে ওভারঅল ওনার যে স্কিমস, ব্রড স্কিমস, টার্গেট এটসেট্রা, এবং যেটা আপনি বললেন যে মানে কোথায় বরাদ্দ, কোথায় কি রাখছে সেগুলো একটা থাকে, আর দ্বিতীয় পার্টে থাকে হচ্ছে ওই স্পেসিফিক ট্যাক্স, ফার্স্ট পলিসি কি রাখছে, ট্যাক্স, তারপর ইনডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এটসেট্রা। সো 1 ঘন্টা মেনলি উনি ফার্স্ট পার্টেই দিয়েছেন, এবং সেই জন্যই এটা ইটস মেনলি ফোকাসড অন দ্য ফার্স্ট পার্ট। সো ফার্স্ট পার্টটা এবার বড্ড বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং সেটাকেই হয়তো উনি সংস্কারমূলক এটসেট্রা বলতে চেয়েছেন বলে আমার মনে হয়। সো ফার্স্টেই যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, সরকার অনেক দিন ধরেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করছে, যেটাকে আমরা বলি কেপেক্স, ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ওভারঅল যেটা হয়, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন হয় তখন অনেক লোক সেখানে কাজ করে এবং ইনডাইরেক্টলি তাদের হাতে টাকা যায়, এবং তার থেকে মার্কেটে একটা ডিমান্ড বাড়ে। তো সেইটা সরকার বেশ কয়েক বছর ধরে করছে, এবারেও সেটা আছে। যেমন এবারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে একটা বড় জায়গা, সেটা হচ্ছে ফ্রেট করিডোরে সরকার অনেক বছর ধরে ইনভেস্ট করছে। এবারে আরও 7টি বোধহয় নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি বাংলা পাচ্ছে, ডানকুনি সুরাট বাড়িয়েছে, ডানকুনি সুরাট ফ্রেট করিডোরটা বাড়িয়েছে। হ্যাঁ, সো এইটি বাংলা পাচ্ছে। আর ইনফ্রাস্ট্রাকচার ঠিক সেই সেন্সে নয়, কিন্তু রেলওয়েতে ইন্ডিয়া একটি পাচ্ছে বোধহয়, বারাণসী টু শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর বাংলা পাচ্ছে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা রিফর্ম যদি দেখি, তাহলে যেটা হচ্ছে যে, আমি এখন বাংলার প্রসঙ্গটা আসছি না, সেটা হচ্ছে যে 5টা ইউনিভার্সিটি টাউনশিপ, ইউনিভার্সিটি টাউনশিপ ওনারা ডেভেলপ করবেন। এতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হবে এবং এডুকেশনাল স্ট্রাকচারেও একটা বুস্ট আসবে, এটা আমরা এক্সপেক্ট করছি। এবং এটা আবার একটা বলা যায় কেপেক্সেরই পার্ট। সো এগুলো সব একসাথে, মানে 3টে সমস্যাকে একসাথে অ্যাড্রেস করবে, এইরকম একটা স্কিম উনি নিয়েছেন, উইচ ইজ নট ব্যাড, যদি আমরা এক ঢিলে 3টে পাখি মারতে পারি। আর ইনফ্রাস্ট্রাকচার আর রিফর্ম যদি বলি, তাহলে ব্যাংকিং সেক্টর আপগ্রেডেশন বা ওভারহল, বা ব্যাংকিং সেক্টর নিয়ে একটা চিন্তাভাবনা সরকারের আছে, যে ব্যাংকিং সেক্টর এখনও বলা হয় যে আমরা আগের থেকে এফিশিয়েন্ট হয়েছি, কিন্তু হয়তো আরও এফিসিয়েন্সি দরকার আছে। সেই জন্য উনি একটা কমিটি করেছেন, যেটা ওভারঅল ব্যাংকিং সেক্টরকে একটা ইভ্যালুয়েট করে আরও যদি কিছু ইমপ্রুভমেন্ট বা ওভারহল করা যায়। সো এটাও একটা সাম কাইন্ড অফ রিফর্ম, যেটা আপনি বললেন যে রিফর্মমুখী বাজেট,
সো এটাও একটা এবং স্বাস্থ্য ক্ষেত্রেও একটা দেখা গেছে যে বড় রিফর্মের জায়গায় গেছে, যেটা হচ্ছে মানে উত্তর পূর্ব ভারতকে অনেকটা লক্ষ্য রেখে করেছে। আর একটা হচ্ছে যে যেটা যেটা নির্মলা বলছিলেন যে মেন্টাল হসপিটাল, যেটা নর্থ উত্তর ভারতে একটা ন্যাশনাল লেভেলের মেন্টাল হসপিটাল, মানে আরেকটা নিমহান্স মানে একটি নিমহান্সই ছিল রাদার আছে এখনো ব্যাঙ্গালোরে, যে খুব ফেমাস। আরেকটি নিমহান্স গড়ে তোলা হবে। যেটা ভালো দিক এই বাজেটের সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ অ্যাসপেক্টটাকে কিন্তু এবার বাজেটের ফোকাসের মধ্যে আনা হয়েছে। এতদিন মেন্টাল হেলথ নিয়ে আমরা খুব ভাবনা চিন্তা করতাম না, কিন্তু ইনক্রিজিংলি এই মেন্টাল হেলথ অ্যাসপেক্ট অফ ইন্ডিভিজুয়ালস, অফ এভরিবডি, এই মেন্টাল হেলথ অ্যাসপেক্টটাকে ইম্পর্টেন্স দিয়ে যে এখানেও যে বাজেটের একটা রোল আছে এবং ইনভেস্ট করা যেতে পারে, সেই অ্যাঙ্গেলটা এখানে এসছে, উইচ ইজ আমি বলবো এটা একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং। সো দ্যাটস এ গুড পার্ট অফ দিস বাজেট। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যেটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবার হচ্ছে সেমি কন্ডাক্টর ওপর, সেমি কন্ডাক্টর মিশন 2.0, যেটা নির্মলা সীতারামন বলেছেন। এবং তিনি বলছেন যে এই মিশনে প্রায় 40,000 কোটি টাকার আর একটা অর্থ বরাদ্দ মানে এখানে ব্যয় করা হবে, এবং সেটাতে আরও বেশি করতে। তাই আমাদের প্রথম থেকেই নরেন্দ্র মোদী বলেছেন যে সেমি কন্ডাক্টর একটা ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিশ্বের নিরিখে। তো এই বাজেটের দিক থেকে এই যেটা নির্মলা সীতারামন বলছেন, এটা কতটা প্রভাব পড়তে পারে? না দেখুন, সেমিকন্ডাক্টর ফোকাস আমাদের অনেক মানে বেশ কয়েকদিন ধরে আছে, এবং বিগত 3-4 বছর ধরে। এবং অশ্বিনী বৈষ্ণব যিনি আমাদের এই সেক্টরটা দেখেন, উনি বিভিন্ন দেশে গেছেন এবং সেমিকন্ডাক্টর সেক্টরে যে ইন্ডিয়া একটা ফিউচারে যে মেজর রোল প্লে করবে, গিভেন দ্য ডিজিটাইজেশন ফোকাস, এবং এই ডিজিটাইজেশনটাও আবার কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই আসে, মানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এটা ইটস এ পার্ট অফ এই সেমিকন্ডাক্টর ফোকাসটা, ইটস এ পার্ট অফ ফার্দারিং দ্য ডিজিটাইজেশন ইনফ্রাস্ট্রাকচারাল পুশ। তাই এটা আমাদের অনেক দিন ধরেই আছে, এবং এই বছর দেখলাম দ্যার ইজ এ রিনিউড পুশ, যেটা আপনি বললেন যে 40,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। সো এটা শুধু এই বছর নয়, এটা এখন চলবে, এবং এটাও একটা ইনফ্রাস্ট্রাকচারাল যেটা পুশ, তার একটা পার্ট। এটা ওভারঅল মানে উইথ স্লাইট এক্সটেনশন অফ ইমাজিনেশন, এটাকে আবার একটা কেপেক্স পুশও বলা যায়। এগুলো সবই ওভারঅল একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পার্ট, যদি এটা ঠিক ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আসে না, কিন্তু তাও এই যদি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে একটা বুস্ট আসে, এর থেকে একটা এমপ্লয়মেন্ট, এই সমস্ত কিছুরই একটা ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা পসিবিলিটি। এবং এটার সঙ্গে একটা মানে যুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে রেয়ার আর্থ নিয়েও রাইট, উনি গুরুত্ব দিয়েছে। এবং রেয়ার আর্থে বিভিন্ন জায়গায় যে মানে এটা বলতে চাইছে যে এই মুহূর্তে রেয়ার আর্থে সব থেকে বেশি কনজাম্পশন বা রয়েছে, সেটা হচ্ছে চীনের। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তার রেয়ার আর্থ নিয়ে যতটা মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, সেখানে একটা বড় বার্তা বিশ্বের কাছে পৌঁছয় যে সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ নিয়ে। এবং এই রেয়ার আর্থ নিয়ে আরেকটা যেটা আমাদের কাছে যেটা খুব আমরা পরপর খবর করে এসেছি, যে ডোনাল্ড ট্রাম্প চাইছে রেয়ার আর্থের জায়গাটা তারা নিজেদের দিকে অনেক বেশি শক্তিশালী করতে। তো ভারত যে পিছিয়ে নেই, এই বাজেট থেকে অনেকটা বেশি মানে এই সিগন্যালটা দেওয়া হচ্ছে যে মানে আমরাও এই দিকে এগোচ্ছি, এবং মানে দ্য ওয়ার্ল্ড উইল নট টেক আস লাইটলি এনিমোর। মানে রেয়ার আর্থ, সেমিকন্ডাক্টর মিশন, এগুলো ইন্ডিয়ার এই মুহূর্তে একটা ফোকাস, মেইন ফোকাসের মধ্যে একটা। আচ্ছা, আমাদের যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট সেকশন এবং আমরা সবসময় তাকিয়ে থাকি, সেটা হচ্ছে এবারে ট্যাক্স নিয়ে নির্মলা সীতারামন কী ঘোষণা করলেন। তা অনেকে ভাবছিলেন যে গতবার যেহেতু ট্যাক্স নিয়ে একটা বিপুল সংস্কার দিকে এগিয়েছিলেন, এবারে সেই দিকে হয়তো এগোবেন না, কিন্তু অনেকে মনে করছিলেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 75,000, সেটা হয়তো কোনোভাবে 1 লাখ করে দিতে পারে, বা যেটা টোটাল 12 লাখ ঊর্ধ্বসীমা ছাড় ছিল, সেটা 13 লাখ হয়ে যেতে পারে। কিন্তু সেইটা এবারে সেই রকম কিছু তিনি শোনাননি। তা এই ট্যাক্স সম্পর্কে যে নির্মলা সীতারামন কিছু এগোলেন না, বা যতটুকু বললেন, সেই নিয়ে আপনার কী মত? দেখুন, মানে এই ট্যাক্স প্রপোজালগুলো বাজেটের সেকেন্ড পার্টে থাকে, যেটা এবার মাত্র রাফলি 25 মিনিট মতো ছিল।
এবং আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আই ওয়াজ নট এক্সপেক্টিং মাচ অন দিস ফ্রন্ট। ট্যাক্স প্রপোজালের ডাইরেক্ট ট্যাক্স পার্টে আই ওয়াজ নট এক্সপেক্টিং এনিথিং, ফলে আমার এক্সপেকটেশনটা মেট হয়েছে, মানে আমি যে এক্সপেক্ট করছিলাম সেটাই হয়েছে। কারণ আগেরবার এত বিপুল ছাড় দেওয়া হয়েছিল, তারপরে আই ওয়াজ নট এক্সপেক্টিং এনি ডাইরেক্ট ট্যাক্স রিলিফ দিস ইয়ার, নাম্বার ওয়ান। এখানে হয়তো প্লাস এক্সেমশন লিমিটটাকে একদম 12 লাখে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা যে খুব একটা বাড়বে না সেটা আমি এবার জানতাম, নাম্বার ওয়ান। আরেকটা যেটা থাকে সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনফ্যাক্ট ইনডাইরেক্ট ট্যাক্সেও কিছুদিন আগে জিএসটিতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ঠিক পুজোর আগে, যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে দিওয়ালি বোনানজা একটা দেওয়া হবে এবং ঠিক দেওয়ালির আগেই একটা বিরাট জিএসটি ছাড় ঘোষণা করা হয়। ফলে জিএসটি ছাড় দেওয়ার পরেও দেখুন সরকারকে একটা জিনিস করতে হয়, সেটা সরকারের আয় ব্যয়। তো এগুলো হচ্ছে সরকারের আয়। এবার এতটা ট্যাক্স ছাড় দেওয়ার ফলে সরকারের আয় কমার একটা সম্ভাবনা থাকে। যদিও ইকোনমিক্স একটা কনসেপ্ট আছে, ওটাকে বলে ল্যাফার কার্ভ, মানে আমি যত ট্যাক্স ছাড় দেব এতে সরকারের একটা ট্যাক্স আয়ে কমার সম্ভাবনা থাকে, কিন্তু ট্যাক্স ছাড় দেওয়ার ফলে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাটাও কমে। ফলে ওভারঅল হয়তো ট্যাক্স আয়টা, যেটাকে আমরা বলি মপিং আপ, সেটা বাড়তে পারে। এটাই হচ্ছে ল্যাফার কার্ভ। মানে কনভেনশনালি মনে হতে পারে ও ট্যাক্স ছাড় দিল তাই হতে এবার সরকারের ট্যাক্স আয় কমবে, নাও হতে পারে। কারণ ট্যাক্স ছাড় দেওয়ার ফলে ট্যাক্স ফাঁকি কমে, ফলে ওভারঅল ট্যাক্স আদায়টা বাড়তে পারে। ফলে সেই অ্যাঙ্গেল থেকে মানে অনেকে ট্যাক্স ছাড় দিয়ে থাকেন, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে সরকারের ট্যাক্স আয়টা খুব কমে না, অথচ লোকের হাতে টাকা আসে, তার থেকে ডিমান্ড বাড়ে অ্যান্ড ওভারঅল ইকোনমির ভালো হয়। তো এই অ্যাঙ্গেল থেকে আগের বছর প্রচুর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, এবছর আই ওয়াজ নট এক্সপেক্টিং মাচ এবং একইভাবে হয়নি। আরেকটা যেটা সেক্টর, সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি এটসেট্রা, সেগুলো নিয়ে একটু আমার ওখানে একটা ইন্টারেস্ট ছিল। কারণ গিভেন দ্য কারেন্ট জিওপলিটিক্যাল আনসার্টেনটি এবং ডোনাল্ড ট্রাম্পের যেভাবে ট্যাক্স বাড়াচ্ছে, 50% ট্যাক্স বাড়াচ্ছে, যেভাবে ট্যারিফ বসাচ্ছেন, এবং এই ট্যারিফ বসানোর ফলে ইন্ডিয়া যে আরও এদিক ওদিক আরও এফটিএ যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করছে, তার জন্য বেশ কিছু ইম্পোর্ট ডিউটি ছাড় দিতে হবে। তো সেই দিকে আমার একটু নজর ছিল, কিন্তু দেখলাম সেখানেও খুব বেশি অ্যানাউন্সমেন্ট হলো না। পরে আমি ভেবে দেখলাম তার একটা বড় কারণ হচ্ছে যে সবে তো এফটিএগুলো সাইন হয়েছে, এবার এফটিএতে কোন গুডকে কতটা ছাড় দেব এটা কিন্তু ওই এফটিএ এগ্রিমেন্টের ওপর ডিপেন্ড করবে। তাই সেটা বোধহয় এই মুহূর্তে বাজেট অ্যানাউন্সমেন্টে থাকবে না। ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে এফটিএটা হয়েছে তাতে যেরকম ট্যাক্স ছাড় আমরা কমিট করেছি, সেগুলো ওই এফটিএ এগ্রিমেন্টের ওপরেই ডিপেন্ড করবে, এবং সেই ট্যাক্স ছাড়গুলো আস্তে আস্তে প্রোগ্রেসিভলি হবে। এগুলো তো একদিনে হয় না, এগুলো ওভার 3 to 5 years। ইউ এর ক্ষেত্রে দেখলাম ওভার 3 to 5 to 10 years আস্তে আস্তে আমরা ওই ইম্পোর্ট ডিউটি র্যাশনালাইজেশনটা করব। তো সেই অ্যানাউন্সমেন্টটা হয়তো এবারের বাজেটে হয়নি, তবে আমার মনে হয় ভবিষ্যৎ বাজেটে প্রোগ্রেসিভলি আমরা ওই এফটিএতে মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা যেরকম ইম্পোর্ট ডিউটি রিল্যাক্স করব, যে কমিটমেন্ট আমরা করেছি সেগুলো আমরা ভবিষ্যৎ বাজেটে আস্তে আস্তে আমরা দেখতে পাবো। এই বছর সবে যেহেতু হয়েছে তাই উনি সেই দিকে খুব একটা মারাননি। আরেকটা বাজেটের দিক যেটা ভালো, এবার একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে যে ডেট টু জিডিপি রেশিও, যেটা মোটামুটি আমি দেখলাম 54%, উইচ ইজ প্রিটি গুড। এটা কিন্তু খুব খারাপ নয়, কারণ অনেক দেশের, আমি জানি আপনারা যদি আমেরিকার ডেটাটা একটু সার্চ করে দেখেন, 100%-এর ওপর, মানে ওদের ডেট জিডিপির থেকে বেশি, মানে ওভার 100%, সেখানে আমাদের 54% প্রিটি গুড। সেটা যে সরকার রাখতে পেরেছে, ইটস প্রিটি গুড। আর ফিসকাল ডেফিসিট ওনারা 25-26 অর্থবর্ষে ওনারা ঠিক করেছিলেন ওটা 4.5%-এর নিচে রাখবেন, ওটা নির্মলা সীতারামন বলেন উনি 4.4% রাখতে পেরেছেন, ফলে উনি টার্গেট অ্যাচিভ করতে পেরেছেন। আর 26-27-এ উনি
ফিসকাল ডেফিসিট টার্গেট রাখছেন, যেটা এস্টিমেটেড, উইচ ইজ প্রিটি গুড, ভেরি অ্যাম্বিশাস, এবং যদি রাখতে পারেন নাথিং লাইক ইট। তার মানে ফিসকাল ডেফিসিট হচ্ছে আয় ব্যয়, তার মানে আয়টা খুব খারাপ হচ্ছে না। ট্যাক্স ছাড় দেওয়ার ফলে আয়টা এখনও মানে ট্যাক্সের আয়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে না। এবং কেপেক্স নিয়েও, মানে আমরা কেপেক্সটা হচ্ছে সরকারের ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না কমিয়ে ট্যাক্সের আয়টাও তার মানে ভালোই হচ্ছে। সো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে দিস ইজ গুড। হয়তো উই ওয়ার এক্সপেক্টিং টু মাচ, কিন্তু আগের বছর অনেক কিছু পেয়ে গেছি, ফলে এই বছর হয়তো একটা এক্সপেক্ট করা ঠিক হয়নি অন ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফ্রন্ট। ফলে সেই দিক থেকে যে খুব কিছু যে এবছর ট্যাক্স ফ্রন্টে পাবো এই আশা ছিল না। মানে 12 লাখের ওপর যারা আছেন তাদেরও খুব, মানে 12 লাখের ওপর যাদের অ্যানুয়াল ইনকাম তাদেরও খুব পাওয়ার কিছু ছিল না, ফলে এবছর পাইনি। সো ইটস নট ভেরি আনএক্সপেক্টেড, আমি শুধু এটুকুই বলতে পারি। আচ্ছা, এইখানে যখন আপনি বলছেন যে মানে নির্মলা সীতারামন অবশ্যই বলেছেন যে আমরা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণটা করতে পেরেছি, বা জিডিপি যেটা আমাদের এক্সপেক্টেড সেই জায়গাটা আমরা আসতে পেরেছি, তবে এখানে একটা যে আশঙ্কার বিষয় সবসময় থেকেছে যে টাকার দাম খুব পড়েছে। বিশ্ব বাজার অর্থনীতিতে যেভাবে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে ডলার যেভাবে চচ্চড়িয়ে বাড়ছে এবং সোনা যেভাবে চচ্চড়িয়ে বেড়েছে, কালকে হয়তো দেখা গেছে সোনা অনেক অংশে কমেছে। তা এই বাজেটে যেখানে টাকার দাম পড়ছে, সেই জায়গায় নির্মলা সীতারামন মানে এই যে যে আশার বাণীগুলো শোনালো, সেখানে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, আসলে ওই এক্সচেঞ্জ রেটটা ডিপেন্ড করে হচ্ছে যে মানে এক্সপোর্টাররা ডলার আর্ন করে আর ইম্পোর্টাররা ডলার নিয়ে বিদেশি জিনিস কেনে। সো এক্সপোর্টাররা হচ্ছে ডলারের সাপ্লায়ার আর ইম্পোর্টাররা হচ্ছে ডলার ডিমান্ড করে। এবার যখন এক্সপোর্ট মানে ডলার দেশে কম ঢুকছে, বেরোচ্ছে বেশি, তখন যেটা হয় যে ডলারের দাম বাড়ে, মানে টাকার দাম পড়ছে, টাকার ভ্যালু কমছে। এখানে তো একটা মেজর যেটা রোল প্লে করছে, সোনা যেমন করছে, সেটা হচ্ছে তেল, যেটা হচ্ছে এই কালকে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনি ভারত এবার ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, যেখান থেকে ইরান বা রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে হচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার চাপ তৈরি করে 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 তার তেলের যে রুটটাকে চেঞ্জ করতে চাইছে ভারতের, সেখানে তো ডলারের দাম আরও মানে বাড়ছে আর এর দামটা কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটে কোনো রুট দেখতে পেয়েছেন আপনি? না, দেখুন দেখুন ডলার টাকার দাম বাড়ানো একটা উপায় হচ্ছে যে এক্সপোর্ট ইনসেন্টিভ। তো এক্সপোর্ট ইনসেন্টিভ আমি কিছু কিছু দেখলাম, কিন্তু খুব বেশি দেখলাম না। তাও যদি এক্সপোর্টকে দেখুন, একটা ইকোনমিকে যদি একটু স্ট্যাগারিং রেটে বাড়তে হয়, ইন্ডিয়া এই মুহূর্তে এগোচ্ছে রাফলি, ইন্ডিয়ার গ্রোথ রেট রাফলি অ্যারাউন্ড 7%। অ্যাট দিস লেভেল অফ ডেভেলপমেন্ট 7% কিন্তু আমি বলবো ইজ নট এনাফ। ইন্ডিয়ার 8 to 9% গ্রো করা উচিত। এবার আমাদের এই মুহূর্তে গ্রোথটা হচ্ছে মেনলি ওই কেপেক্স নির্ভর, মানে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, তার থেকে লোকের হাতে টাকা যাচ্ছে, লোক আরও ডিমান্ড করছে, এবং এর ফলে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর ডিমান্ড বাড়ছে, উৎপাদন বাড়ছে, এটা। কিন্তু কেপেক্স নির্ভর গ্রোথে যেটা হতে পারে সেটা হচ্ছে ওই 6 to 7% অবধি অ্যাচিভ করা যায়। আরও যদি বেশি অ্যাচিভ করতে হয় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, কারণ সেটা দ্যাটস হাই ভ্যালু। এবার সেখানে আমরা ধাক্কা খাচ্ছি, কারণ ওই আমেরিকান প্রেসিডেন্ট উনি এমন মাঝে মাঝে উইয়ার্ডলি বিহেভ করে ফেলেন যে উনি কেন এটা করছেন, এই আমাদের ওপর ট্যারিফ চাপানোর ফলে আমাদের এক্সপোর্ট একটু ধাক্কা খেয়েছে। না, কিন্তু আপনার সঙ্গে এর আগে আমরা যখন আলোচনা করছিলাম, আপনি একটা দারুণ কথা বলছিলেন যে এক্সপোর্ট বাড়াতে হবে, যে প্রসঙ্গে যে কথাটা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার পাগলামি শুরু করেছে, কোটানকোট পাগলামি শুরু করেছে, তাতে নাকি ভারতের একটা সুবিধা হয়েছে। আমি ওই প্রসঙ্গটাই আসছিলাম। এবং এর ফলে ইন্ডিয়া যে মুহূর্তে দেখলো যে আমেরিকার মার্কেটটা এই মুহূর্তে একটু আনসার্টেন, একটু ক্লোজড হয়ে যাচ্ছে, তো তখন ইন্ডিয়া বেশ কিছু FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করলো। ইন্ডিয়া কিন্তু বিগত 2 বছরে বেশ কিছু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার সুযোগ এসছে বা অফার এসছে, কিন্তু ইন্ডিয়া সামহাউ, আই ডোন্ট নো, দেয়ার ওয়াজ সাম ল্যাক অফ কনফিডেন্স যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে পারবো কি পারবো না, আমাদের প্রডিউসাররা, ম্যানুফ্যাকচারাররা এখন সেই কোয়ালিটি সাপ্লাই করতে তৈরি কি তৈরি নয়। সো দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ এ কনফিডেন্স ইস্যু, যে কারণে
বর্তমান সরকার কিন্তু একটু ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলোর দিকে যেতে একটু জিটারি, মানে একটু যাচ্ছিল না, যাবো কি যাবো না, আর একটু ভেবে দেখি। ডোনাল্ড ট্রাম্পের এই ইন্ডিয়ার মাথায় বন্দুক ধরার ফলে এখন আর কোনো উপায় নেই, করতেই হবে। সো এটা একটা ক্রাইসিস, এবং ক্রাইসিস সিচুয়েশন অনেক ক্ষেত্রে মানুষকে অনেক দুঃসাহসিক মুভ, যেটা হয়তো আমি আদারওয়াইজ করতাম না, এবার করতে বাধ্য হলাম। ফলে ইন্ডিয়া বিগত 3-4 মাসে নিউজিল্যান্ডের সাথে একটা, ইউকের সাথে একটা, আর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তিনটে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, উইচ ইজ গুড। এবং এটা ডোনাল্ড ট্রাম্প, থ্যাঙ্কস টু হিম, উনি ভারতের মাথায় বন্দুক ধরার ফলে কিন্তু এটা আমি বলবো এটা মন্দের ভালো, ভারতের পক্ষে ব্লেসিং ইন ডিসগাইজ। উই শুড থ্যাঙ্ক যে আপনি এটা ভাগ্যিস করলেন, তাই আমরা এই এফটিএগুলো সাইন করতে পারলাম। এবং এই এফটিএ সাইন করার ফলে আমাদের এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্টও বাড়বে, কিন্তু এক্সপোর্টও বাড়বে, এবং আমাদের সামনে একটা অল্টারনেটিভ মার্কেট খুললো। এই মার্কেটটা থাকবে। এবার যদি আমরা ইউএসের সাথে সামু ম্যানেজ করে, ওনার ইগোর সাথে একটু সামঞ্জস্য রেখে আমরা যদি ইউএসের মার্কেটটা ওপেন করে ফেলতে পারি, ইউএসের মার্কেটও রইল এবং আরও একটা বিরাট মার্কেট খুলে গেল। এর ফলে যে ইন্ডিয়ার কত লাভ হতে পারে, মানে মানে এটা আমরা ভাবতেই পারছি না। মানে এবং সেক্ষেত্রে ইন্ডিয়া উইল নট গ্রো অ্যাট 7% এনিমোর, ইন্ডিয়া মাইট গো ওভার 9%। তো সেই দিকেই, আর সেটাই আমার আশা যে ইন্ডিয়া যদি সামহাও আমেরিকার সাথে ওটা ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে নাথিং লাইক ইট। কিন্তু এটা হওয়ার ফলে ইন্ডিয়া ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো, যেগুলো ইন্ডিয়া সাইন করতে একটু কিন্তু করছিল, সেগুলো সাইন করে ফেলেছে। ফলে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের এক্সেন্ট্রিসিটি ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ ফর ইন্ডিয়া। এটা ভারত করছিলেন না, সামহাউ দে ওয়্যার ড্র্যাগিং দেয়ার ফিট, যেটাকে আমরা বলি। কিন্তু এই ক্রাইসিসটা আমাদের ওই ড্র্যাগিং মানে আমাদের ফিট ড্র্যাগ করার আর কোনো উপায় নেই, আমাদের এই এফটিগুলো সাইন করে ফেলতে হয়েছে, উইচ ইজ গুড ফর আস। আচ্ছা, এইখানে আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, তবে আমাদের যেটা একটা লক্ষ্য থাকে যে বাংলা থেকে আমরা কি পাচ্ছি, বাংলার প্রত্যাশা, যেটা আমরা একটু আগে ছুঁয়ে গেছিলাম, যে শিলিগুড়ি হাই স্পিড করিডোর পাচ্ছি, যেটা মানে হাই স্পিড করিডোর বলতে এটা কিন্তু বুলেট ট্রেন চালানোর যে করিডোর, সেই করিডোরটা আমরা পাচ্ছি, যেটা মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, এবং বেঙ্গালুরু থেকে বারাণসী, এবং বারাণসী থেকে শিলিগুড়ি। এই যে পুরো করিডোরটা এই করিডোরে কিন্তু আগামী দিন বুলেট ট্রেন চলতে পারে। অর্থাৎ বাংলা আগামী দিনে বুলেট ট্রেন মানে পাওয়ার একটা আশা তৈরি হয়েছে, এইটা একটা বিষয়। আরে একটা হচ্ছে যে দুর্গাপুরটা পরে আসি, ডানকুনি সুরাট যেটা ফ্রেট করিডোর, এই ডানকুনি সুরাট ফ্রেট করিডোরে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সুরাট মানে হচ্ছে টেক্সটাইল, সুরাট মানে ডায়মন্ড, এই জায়গা থেকে একদম মানে গুজরাট থেকে বাংলা একটা জুড়ে যাচ্ছে, এবং সেইখানে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই কটা রাজ্যকে কানেক্ট করছে। সেই জায়গা থেকে বাংলার দিকেও একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে। আর দুর্গাপুর শিল্পাঞ্চল করিডোর, যেটা ইস্ট করিডোর ধরে তামিলনাড়ু ধরে একটা করিডোর তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই তিনটে জিনিস আমরা দেখতে পেলাম নির্মলার মুখে। তিনটেই মোটামুটি। আরেকটি যেটা আমরা পাচ্ছি ইনডাইরেক্টলি, যদিও ইটস নট ভেরি বেঙ্গল স্পেসিফিক, সেটা হচ্ছে এমএসএমই সেক্টরের জন্য বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট অ্যানাউন্স করা হয়েছে। এমএসএমই সেক্টরের উপর আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার বেশ কয়েক বছর ধরে ফোকাসে এনেছে। শুধু লার্জ ম্যানুফ্যাকচারিংকে ফোকাস করলেই তো হবে না, কারণ আমাদের দেশে একটা এমএসএমই সেক্টর রয়েছে, যেটাকে আমরা বলি মধ্য শিল্প বা মধ্য আয়ের বা মধ্য আয়তনের শিল্প, যেগুলো এমএসএমই, মিডল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলো মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলো একটু ফোকাসের মধ্যে আনা হয়েছে, এবং তাদের বেশ কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যাতে তারা আরও স্মুথলি বিজনেস করতে পারে, এবং তাদের সমস্ত ওই ওভারঅল লজিস্টিক সাপোর্টটা তারা যাতে ঠিকমতো অপারেট করে তাদের প্রোডাকশান বাড়াতে পারে, সেই দিকে একটা ফোকাস দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এমএসএমই সেক্টর ইজ নট ডুইং দ্যাট ব্যাড। আমি যতটুকু গবেষণা দেখেছি, এবং আমার আশেপাশে কয়েকজন এই নিয়ে গবেষণা করেন, যে পশ্চিমবঙ্গে কিন্তু লার্জ স্কেল ইন্ডাস্ট্রি সেরকম নেই, এবং বিগত 15 বছরে আসেনি।
কিন্তু মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আর এমএসএমই সেক্টরের কিছু ডেভেলপমেন্ট হয়েছে। ফলে ইনডাইরেক্টলি এই পলিসির ফলে ইন্ডিয়ার এমএসএমই সেক্টর অবভিয়াসলি একটু বুস্টেড হবে। ফলে এটা ইনডাইরেক্টলি বাংলার একটা পাওনা। আর ডাইরেক্ট পাওনা হচ্ছে ওই ডানকুনি সুরাট ফ্রেট করিডোর, which is part of the infrastructure development, high speed রেল করিডোর, যেটা এতদিন শুধু ওই বম্বে আর আহমেদাবাদে ছিল এবং হয়তো খুব শীঘ্রই বছর দুয়েকের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর ওই দুর্গাপুর, মানে যেটা হাই স্পিড রেল করে, এটা একটা পূর্ব ভারতকে যে কানেক্ট করে নিচ্ছে, সেটা একটা খুব আর শিলিগুড়ি ফোকাসটা তো অবভিয়াসলি নর্থ বেঙ্গলে মানে বর্তমানে সরকারের একটু মানে হোল্ড বেশি, ফলে শিলিগুড়ি ফোকাসটা উত্তরবঙ্গকে একটু ফোকাস দেওয়া, সেটা তো রয়েছে। থাকবেই না, আর একটা বিষয় রয়েছে যে পূর্ব ভারতের মানে গেটওয়ে হচ্ছে শিলিগুড়ি, সেই জায়গা থেকেও একটা পূর্ব ভারতকে কানেক্ট করা খুব ইম্পর্টেন্ট। শিলিগুড়ি আসাম পুরো নর্থ ইস্টটাকে ওইভাবে একটা সার্ভ করা যাবে। আচ্ছা, আর একটা বিষয়, মানে আমাদের সময় খুবই কম, তা আমরা যদি র্যাপ আপ করি, যেটা আরেকটা আমাদের কাছে খুব মানে জানার আগ্রহ থাকে, সেটা হচ্ছে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো। আমি একটু ছোট্ট করে বলে দিই, তারপর আলোচনায় আসবো। দাম বেড়েছে মদ, সিগারেট এবং খনিজ পদার্থ, আর দাম কমেছে সিএনজি, বায়ো গ্যাস, চামড়ার ব্যাগ, বিড়ি, জুতো, ব্যাটারি, তারপর হচ্ছে ওষুধ এবং ক্যান্সারের যে দামি ওষুধ, হ্যাঁ, এবং বিদেশ ভ্রমণে সস্তা হয়েছে, এইগুলোতে রয়েছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা দাম মানে সস্তার দিকে রয়েছে। তা আমরা এর আগে দেখেছি যখন জিএসটিতে ছাড় দেওয়া হয়, তখন আমরা দেখেছি যে সিগারেট মানে সিন ট্যাক্সের ওপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই দাম বাড়ার ক্ষেত্রে এবারে হয়তো ভেবেছিল যে একটু মানে অপ্রত্যাশা ছিল যদি কিছুটা কমানো যায়, কারণ এই ইন্ডাস্ট্রিটা একদম মানে এই জিএসটিতে যখন ঘোষণা করা হয় তখন পুরো প্রায় ধসে গেছিলো। তো সেখানে কিন্তু কোনো প্রত্যাশা দেখা যায়নি। তো এইটা কিভাবে মানে আপনার কাছে আসলে মানে সিন গুডসের ওপর ট্যাক্স চাপানোর একটা দেখুন, প্রথমে নামটাই হচ্ছে সিন গুডস, মানে যেগুলো মানে পাপ, মানে এটা পাপি, যে যারা আবার পাপ মানে সিগারেট খাওয়ার নেশা করাটা ইজ নট ডিজায়ারেবল, ফলে ওর ওপর ট্যাক্স চাপানো হয়। সো ইট ইজ সোশ্যালি ডিজায়ারেবল যে আমি মদের ওপর ট্যাক্স চাপালাম যাতে লোকে আরও লিকার কম খায় বা সিগারেট কম খায়। সিনগুলির ওপর ট্যাক্স চাপানোর কিন্তু অর্থনৈতিক দিকও আছে। সেটা হচ্ছে আপনি যতই ট্যাক্স চাপান, যেহেতু এটা নেশার দ্রব্য, কনজামশন কমে না। সো ফলে সরকারের হরে ধরে লাভ হয়। মানে আপনি যদি 10% ট্যাক্স বাড়ান, হয়তো 1%-এরও কম আপনার কনজামশন কমবে। ফলে ওভারঅল ইনকাম ট্যাক্স রেভিনিউ যেটা, বা এটা ইনকাম ট্যাক্স না, সরি, ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ, সেটা সবসময় বাড়ে। ফলে সিনগুডের ওপর ট্যাক্স সবসময় বাড়বে এবং লোকে যারা খায় তারা খেতেই থাকবে। ফলে এটা ইকোনমিক কারণেই সিনগুডের ওপর ট্যাক্স বাড়ে। এর ফলে যেটা হয়, ইট লুকস গুড যে আচ্ছা সরকার চাইছে না লোকে সিগারেট খাক, অথচ সরকার খুব ভালোই জানে যে লোকে যারা সিগারেট খায় তারা খাবে, তারা এমন কিছু কমাতে পারবে না যেহেতু এটা নেশার দ্রব্য, নাম্বার 1। আর নাম্বার 2, দাম কমার দিক থেকে এবার খুব বেশি প্রাপ্তি নেই, সত্যি কথা বলতে। কি ওই মাইক্রোওয়েভ, তারপরে ব্যাটারি, ওয়াশিং মেশিন, ব্যাটারির দাম, হ্যাঁ, গাড়ির ব্যাটারি মানে গাড়ির যেহেতু ইলেকট্রিক গাড়ির উপর একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ইভির উপর, এক্স্যাক্টলি। সেখানে ব্যাটারির দাম কমাটা খুব ইন্ডিয়ান ইভি পলিসির সাথে ওই ব্যাটারির দাম কমা, বিভিন্ন রকম ব্যাটারির দাম কমা, ইট ইজ কনসিস্টেন্ট। আর লেদার গুডস এটসেট্রা, আসলে লেদার গুড তো আমরা বানাই, নর্মালি আমরা এক্সপোর্ট করি। লেদার গুড সেরকম আমরা ইম্পোর্ট করি না। ফলে ওর ওপর ইম্পোর্ট ট্যাক্স যদি কিছু ছাড় দেওয়া হয়েও থাকে, হয়তো বিদেশ থেকে যেগুলো আসে সেগুলো একটু কমবে। কিন্তু লেদার গুডস আর মেনলি লেবার ইন্টেন্সিভ, সো আমরা সেগুলো বানাই, সেগুলো আমরা এক্সপোর্ট করি। সো ভালো ওই জিনিসপত্রের দাম পড়াশোনা এবং বিদেশ ভ্রমণে, মানে বিদেশ ভ্রমণের দাম কমার মানে এই মানে মেকানিজমটা আমার কাছে এখনো ঠিক ক্লিয়ার নয়। মানে এক্স্যাক্টলি কিসে দাম কমছে, ওই টিসিএস কিছু একটা উনি অ্যানাউন্স করলেন, এটা আমি মানে এক্স্যাক্টলি খুব ভালো এখনো ধরতে পারছি না। কিন্তু মানে নর্মালি বিদেশে পড়ার একটু সস্তা হতে পারে, এটা ওদের পলিসির ওপর। বা যদি আমরা
এডুকেশন লোনটাকে কোনোভাবে চিপ করতে পারি, সেরকমভাবে হতে পারে। কিন্তু এইটা আমাকে এখন আমার কাছে ঠিক স্পষ্ট মানে নয়। শিক্ষার জন্য টিসিএস এ 5% কমিয়ে মানে থেকে 2% করা হয়েছে শিক্ষার Okay, জন্য যে so এই- ট্যাক্স। আমরা যারা একটু প্রত্যাশার দিকে, খুব চটকদারি প্রত্যাশার দিকে নজর রেখেছিলাম, সেরকম নির্মলা সীতারামন কোনো প্রত্যাশা রাখেননি। কিন্তু যেটা আমরা স্যারের সঙ্গে কথা বলছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে 2047 যে নতুন যে ভারত নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছেন, সেই ভারতের এক পা করে এগোনোর জন্য এই বাজেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী যে সংস্কারের দিকে এগোতে চাইছে, সেটাই হচ্ছে এই নির্মলা সীতারামনের এই বাজেট এবং এটা হচ্ছে তার 9তম বাজেট। তা এই আলোচনা আমাদের আরও চলবে। তো এই মুহূর্তে আমরা এটাকে এখানেই শেষ করছি এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান যে আপনারা কোন প্রত্যাশা রেখেছিলেন এবং সেই প্রত্যাশা পূরণ হয়নি, বা কোন কোন জায়গাগুলো নির্মলা সীতারামন সঠিক পদক্ষেপ করেছেন, তা আপনারা মতামত জানান।